তা নাই, সবাই পালিয়েছে, প্রধান নেতা শেখ মুজিব ছিল। তখন উনি ওনার বিবেক থেকে তাৎক্ষণিকভাবে যখন দেখছেন যে বাঙালি সামরিক অফিসার সৈনিক সকলের উপরে আক্রমণ করছে, তখন একটা বাঙালি জাতীয়বাদের যে ভিত্তিটা সূচনা হয়েছিল দীর্ঘদিন ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি ভার্সেস অবাঙালি, তো এটা নিয়ে তখন তখন বুঝে গেল যে এখন বাঙালি অফিসার হোক কিংবা সিপাহী হোক, তারাও তাদের যান বাঁচানোর জন্য দেশের জনগণের সাথে তারাও একতা পোষণ করেছে। তো সেটা আমরা দেখেছি। সেটাও একটা পরবর্তীতে আপনারা দেখলেন যে মুজিবনগর সরকারে উনি গেলেন, মুক্তিযুদ্ধ হলো, ফিরে আসলেন, মৌলানা ভাসানী চেয়েছিলেন প্রবাসী সরকার গঠনের জন্য, উনি লন্ডনে যেতে চেয়েছিলেন, দিল্লি যেতে চান নাই, কিন্তু কার কথা শুনে উনি ভুল পথে লন্ডনে শর্টকাট রুটটা বেছে নিয়েছিলেন দিল্লি হয়ে। এটা জানার পরে তাকে গৃহবন্দী করা হলো। তাহলে এক নেতা নির্বাচনে গেলেন এবং আরেক নেতা গৃহবন্দী থাকলেন নেতৃহীনতা শূন্যতার মধ্যে। সেখানে জিয়াউর রহমান যতটুকু পেরেছে উনি ভূমিকা পালন করেছে। এখন প্রশ্ন হলো যে এতদিন পরে আজকে আমরা 24-এ আসলাম কেন? তাহলে ওই 71 থেকে 75-এর যে হতাশার থেকে ছিল, আমরা দেখেছি রক্ষী বাহিনী নির্বাচন, ফ্যাসিবাদ দেখেছি, নির্বাচিত ফ্যাসিবাদ দেখেছি, এক দল, এক ব্যক্তি, এক পরিবার, তখন তো আমরা দেখেছি। তখন সেখান থেকে মানুষ নিঃশ্বাস ফেললো যখন কি 15 আগস্ট 75-এ খন্দকার মুস্তাক আওয়ামী লীগের সিনিয়র নেতা, তার নেতৃত্বে 7 জন সামরিক অফিসাররা তারা যেভাবে অভ্যুত্থান করলেন সেটা জনগণ সমর্থন জানিয়েছিলেন, মৌলানা ভাসানী সমর্থন জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ সর্বেন্দ্র একজন ওসমানী তার অ্যাডভাইজার ছিলেন। তারপরেও দেখলেন বেশি দিন চলেন নাই, নভেম্বরের পরে আবার খালেদ মোশাররফ আসলেন, তখন আবার একটা পরিবর্তন হলো। এর মধ্য দিয়ে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দী করে রাখছিলেন, কর্নেল তাহের তাকে বন্দী মুক্ত করলো। তখন জিয়াউর রহমান আবার কিছুদিন পরে সায়েম যে আপনার রাষ্ট্রপতি ছিল, সেই রাষ্ট্রপতি নিয়োগ করেছিলেন কিন্তু আপনার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফই। তো কাজে এখানে খালেদ মোশাররফের জায়গায় উনি তো নিহত হলেন, এবং যেখানে জিয়াউর রহমান আবার ফিরে পেলেন, তো সেখানে দেখা গেল পরে খালেদ মোশাররফ থেকে বন্দুকের নরবকে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে নিলেন, উনি নির্বাচন করলেন। তখন আরেকটা ধরনের সামরিক সরকার আমরা দেখলাম 5 বছর। তারপরে এটা কিংস পার্টি হলো, এখন বেসামরিক লেবাজে সামরিক সরকার চললো। এরপরে আপনার ইতিহাস আমরা জানেন, মঞ্জুর এসছে, মঞ্জুর মারা গেল কিছুদিনের মধ্যে, তারপর আবার এরশাদকে নিয়ে আসলো মাঝখানে। এত কিছু পরে এখন আমরা 24-এ আসলাম। 24-এ এসে আমরা বুঝলাম যে আমাদের 71 যে ছিনতাই হয়ে গেছে সেটা বোধহয় আমাদের আর পাওয়া হবে। কাজে দুটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, মানুষের প্রত্যাশা ছিল ভারতীয় আগ্রাসন মুক্ত এবং একটি মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। তো এই তিনটার অসমাপ্ত থেকে গেল। তো সেটা আমরা কতটুকু পেয়েছি? এখন প্রশ্ন হলো 2 বছর পার হয়ে গেল, এখানে একটা নতুন একটা কিংস পার্টি হলো। তারা তারা চেয়েছিল চাকরির জন্য। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করেছিলাম। 158 জনের মধ্যে এই 6 জন যারা নাকি হারুনের ভাতের হোটেলে তারা মুসলেকা দিয়েছিল, তার কিছুদিন আগে তারা মুক্তি পেল। পৃথিবীর কোনো ইতিহাসে একবার সারেন্ডার করে আর্মি হোক তাদেরকে নিয়ে আসা হয় না। তো এখন আসলে ওয়াকার ক্ষমতা নিয়ে নিলেন, উনি সবাইকে ডেকেই করলেন। তাহলে একটা অঘোষিত সামরিক সরকার আমরা তখন দেখলাম। তখন ওখানে আপনার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, জামাত কার্ড খেলতেছিল শেখ হাসিনা, তখন সে প্রত্যাহার করে জামাতকে বসলো। এখন জামাত তাদেরকে বৈধতা দিল, ওয়াকার সাথে কথা বৈঠক করছে, বিএনপি তাদের সাথে বৈঠক করছে। কিন্তু মানুষ দেখেছে এই শেষের 15-16 বছর, মহিনের 2 বছর যদি আমরা বাদও দিই, তাহলে এই যে 17 বছর মানুষ দেখেছে এই ভারতের সাথে আপোষ করে একের পর এক সরকার এসছে। খালেদা জিয়া 2 বছর ক্ষমতায় ছিল, তো উনিও তেমন কিছু ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে পারে নাই। জিয়া রহমানের কৌশল যাই থাকুক না কেন, উনি আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করছে। এখনকার অবস্থা দেখা যাচ্ছে এই 4টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এবং দেখা যাচ্ছে বড় একটা অংশ সামরিক লেবাজে হোক আর বেসামরিক লেবাজে এই আর্মিরা একটা রাজনীতি করার সামনে চলে আসলো। একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া, এখানে কোনো রাজনৈতিক নেতা সামনে আসার কোনো সুযোগ নাই। তাহলে আজকে আমরা এতদিন পরে আবার নতুন করে হতাশার থেকে আবার আমরা কি দেখলাম? আমরা তো নির্বাচন দেখেছি, নির্বাচন ব্যর্থ হয়েছে, এবং সেখানে মানুষ মুক্তিযুদ্ধে মানে প্রিপেয়ার ছিল না। সশস্ত্রভাবে আত্মরক্ষার জন্য মানুষ অস্ত্র হাতে তুলে নিছে। এখন কি তাই করবে? এখন ব্যাপারটা দাঁড়ালো 24-এর মধ্যে এখানে আপনার থানা লুট হয়েছে, কিংবা ওদের ভাষায় বলে, কিন্তু আমাদের ভাষায় যদি আমরা বলি যে যদি আমরা আমাদের ভাষায় যদি আমরা বলি যে
হ্যালো, না 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 শেষ করতেছি। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু আউটলাইন দিলাম, আমার বক্তব্যটা আমি দিলাম, কেন যেহেতু আমরা আজকে দুজনই কথা বলবো। আমার অংশটা আমি বললাম, এখন নসের ভাই আপনার অংশটা আপনি কিভাবে দেখছেন, এটা আমরা আলোচনা করছি দুজনেই। নসর ভাই আপনার এটা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। ধন্যবাদ। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ মামুন সাহেব। আপনি অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব এবং অত্যন্ত প্রবীণ একজন মানুষ, এবং আমাদের রাজনীতিক ইতিহাসের ঘাত প্রতিঘাত সবকিছু আপনি একদম চোখের সামনে থেকে দেখেছেন, যেটা সৌভাগ্য আমার হয় নাই। আমি তো জাস্ট একজন সাধারণ মানুষ, দূরের থেকে যা দেখি, যা বুঝি সেটাই আমি আপনাদেরকে বলি। তো আপনার মতো তো অত জ্ঞান আমার হবেও না, কারণ আপনি তো ওই অভিজ্ঞতাগুলো আমার নাই। তো আমরা সাদা চোখে সাধারণ মানুষ হিসেবে আমরা যেটুকু আমরা আমাদের যেটা প্রত্যাশা ছিল 24 থেকে, যে আমরা একটা একটা বৈষম্য একটা বৈষম্যহীন একটা শ্রেণী, আমরা একটা দেশ আমরা চেয়েছিলাম। সেটা হয়নি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সেটাও হয়নি। আমরা চেয়েছিলাম যে একটা খুব সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, দলের রাজনৈতিক দলগুলোর ভিতরেও যেন গণতন্ত্র চর্চা থাকে, এক নেতা এক দেশ, এই ধরনের যেন সংস্কৃতিটা যেন চলে যায়। এবং তাই এবং পারিবারিক যে ডাইনাস্টি, সেই ডাইনাস্টির কবল থেকে যোগ্য লোক যেন দেশের কান্ডারি হয়, সেটা আমরা চেয়েছিলাম। কিন্তু আসলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কি হলো, হাসিনা চলে গেল, আওয়ামী লীগ চলে গেল, তারপরে নির্বাচনের মাধ্যমে বিএনপি আসলো। বিএনপি আপনার প্রাইম মিনিস্টার হয়ে গেলেন তারেক জিয়া, যেহেতু উনি খালেদা জিয়ার সন্তান, সেই হিসেবে প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। এবং এখন দেশ চলছে, এখন দেশে যে এখন মুদ্রাস্ফীতির অবস্থা খুবই খারাপ, বাজার দর খুবই অবস্থা খারাপ, প্রত্যেকটা জিনিসের দাম অত্যন্ত বেশি। এর ফলে মানুষের ভিতরে অসন্তোষ আছে। এই যুদ্ধের অজুহাতে কয়েকবার আপনার তেলের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, অথচ বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না মানুষ। লোডশেডিং অনেক বেড়ে গেছে, বিদ্যুৎ ঘাটতি রয়েছে, লোডশেডিং বাড়ছে। এবং আমি শঙ্কিত যে আমি আজকে কতক্ষণ লাইভ করতে পারবো, প্রতি রাতেই কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। আর কারেন্ট চলে গেলে তো এখানে আমাদের ওই যে কি বলে ওয়াইফাই লাইনটা চলে যায়, ফলে আমিও কতক্ষণ কথা বলতে পারবো আমি নিজেও জানি না। এই হচ্ছে এখন দেশের সার্বিক পরিস্থিতি আর কি। ধন্যবাদ। এখন নসর ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করছি, মানে ওই প্রসঙ্গে যেটা আমি যাই নাই, তবুও আপনাকে আমি বলছি, আপনি যদি এইটা ক্লিয়ার করেন দর্শক শ্রোতা মন্ডলীদেরকে, যে আমরা যদি একটা আইনের শাসন চাই, যেখানে সংবিধান আছে, ধনী গরিবের ব্যবধান দূর করা হবে, যেখানে মুক্তিযুদ্ধের ভিতর যে অঙ্গীকার ছিল অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান, অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে, তো এইগুলো তো যেটা আপনি বললেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে তো আইনের শাসন জড়িত, যেখানে হোল্ডার্সরা আছে, মজুদদাররা আছে, সিন্ডিকেট আছে, তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো, তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। নিশ্চয়ই, তো আমাদের দেশে তো আইন আছে। একটা কথাই আছে যে আকাশের যত তারা আইনের তত ধারা, কিন্তু একটারও কোনো আইনের কোনো প্রয়োগ নাই। যদি আইনের সঠিক প্রয়োগ হতো, তাহলে তো আপনি যেটা বললেন যে মজুদদার বা ভেজালকারী বা যারা মানে করে রাখতেছে, কুক্ষিগত করে রাখতেছে, তাহলে তো এটা করতে পারতো না যদি আইনের প্রয়োগ থাকবে। যেমন আমরা এই যে রমজানের মধ্যে আমরা কি দেখলাম যে গুটি কয়েক কোম্পানি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস তারা আমদানি করে, বিশেষ করে তেল, চিনি, তারপরে আর আটা, এগুলো এরা কি করলো, আপনার চিটাগাং বন্দরে এগুলো খালাস করলো না। রমজানকে সামনে রেখে তারা দাম বাড়ালো, দাম বাড়ানোর পরে তারা আস্তে আস্তে এই জিনিসগুলা তারা অর্থাৎ তারা পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে। যদি আইনের শাসন প্রকৃত অর্থেই থাকতো, তাহলে তো সেটা হতো না। সরকার এখানে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারতো, এবং জবাবদিহিতামূলক যদি একটা কি বলে শাসন ব্যবস্থা যদি থাকতো, এবং প্রতিনিয়ত যদি সেগুলো মনিটর হতো, তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখতেছি যে কিছু অল্প কিছু মানুষের হাতে পুরো সিন্ডিকেট তারা নিয়ন্ত্রণ করছে, পুরো বাজার তারা নিয়ন্ত্রণ করছে, এবং এর ফলে আমরা ভুক্তভোগী হচ্ছি, আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি থাকছে না। এটা সারা বাংলাদেশে মানুষের দেখা যাচ্ছে যে না বিশ্বাস উঠে যাচ্ছে। তার উপরে এখন দেখা যাচ্ছে যে কর ট্যাক্স, যেটা সরকারের তো ফান্ডে টাকা নাই। এখন আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণে হোক আর যে কোনো কারণে সরকার এখন ফান্ডে এখন কত টাকা নেই, সরকার টাকা লাগবে, দেশ চালাতে গেলে টাকা লাগে। যেমন সেই টাকা কিভাবে করবে, সহজ টার্গেট হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণকে কিভাবে তারা বিভিন্ন রকম আয় ট্যাক্সের আওতায় এনে তারা একটা কি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। মানুষ এখন কেউই আসলে খুব বেশি একটা
সুখী নয়। এমন এই চেষ্টা করা হচ্ছে যারা হাউস ওয়াইফ, যারা মহিলা, তাদেরকেও নাকি ট্যাক্সের আওতায় নিয়ে আসবে, যারা নাকি কোনো ইনকাম করে না, তাদেরকে বলা হচ্ছে যে আপনার ওই ট্যাক্স ফাইল খুলতে হবে এবং তাদেরকে ইয়া করতে হবে। একবার যদি কেউ ট্যাক্স ফাইল করে, আমাদের দেশে তো কেউ জিরো রিটার্ন ইয়ে করতে পারে না, বছর বছর কিন্তু সেটা বাড়তে থাকে আমাদের দেশের যে সংস্কৃতি যেটা। এবং এর ফলে কি হয়, ফলে মানুষের ভিতরে অসন্তুষ্টি বাড়ে এবং মানুষ আসলে দেখা যায় যে মনে মনে দেখা যায় যে আমরা চিন্তা করে যে আমরা কি যেটা আশা করেছিলাম সেটা তো আমরা আসলে পেলাম না। মানুষের মনের ভিতরে চাপা ক্ষোভ বা চাপা কষ্ট আমরা দেখি আর কি। তো তাহলে মানুষ যেটা দেখছে যে একটা রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবে এবং রাজনীতি করবে রাজনীতিবিদরা। এখন যদি মনে হয় যে একটি কিংস পার্টির ধারা যদি চলে আসছে, সেখান থেকে যদি পরিবারের ধারা চলে আসে, তাহলে এই এই যে এত যে রক্তপাত করলো, কয়েকটা যদি ধরি বড় দাগের এরশাদের আমলে মাঝখানে অনেক আদর্শধস্ত লোক নির্বিত হয়েছে, মারা গেছে, ঘুম গেছে, ওটা তো সামনে আসে নাই যেভাবে ৭১ এবং ২৪টা সামনে এসছে। তাহলে এই রাষ্ট্রটা কারা চালাবে, কিভাবে নির্ধারণ হবে? এখন আমরা নির্বাচনে দেখেছি, এইখানে তো নির্বাচন কেন্দ্রিক আন্দোলন হয় নাই যে তুমি নির্বাচন দাও। ৭০-এ যেমন বলছিল যে আইয়ুব খান চলে যাও, নির্বাচন দাও, কিন্তু পরবর্তী যখন নাকি আপনি জানেন ৭০-এ সাইক্লোন হয়েছিল, প্রায় ২০ লক্ষ লোক মারা গেল, মৌলানা ভাসানী বলছিল ভোটের আগে ভাত চাই, এবং এই যে দুর্দশার কারণে উনি বললো আপাতত মানুষকে ইচ্ছা করো। তো উনি যখন এটা গেলেন না, তখন ওই সুযোগে শেখ মুজিব নির্বাচন গেল, খালি মাঠে গোল দিল। এইবারও যদি আপনারা দেখেন, যারা এই ১৪-১৫ বছর সাফারার ছিল হাসিনার সর্বশেষ, এখানে তো বিএনপি ছিল না, জামাত ছিল না, এনসিপি তো জন্মই হয় নাই। এখন এত বড় আন্দোলন যারা মারা গেছে, এখন বলতেছে বিএনপির ১০০ মারা গেছে, জামাতের মারা গেছে। তো এখন যে সবাই জুলাই যোদ্ধা, এক সময় ছিল মুক্তিযোদ্ধা, এখন সবাই যদি জুলাই যোদ্ধা দাবিদার, তো এখন জুলাই যোদ্ধা কারা? এখানে গণঅভ্যুত্থান হয়েছে, ধরেন সূচনা হয়েছে ভয়কে জয় করে আবু সাইদের ১৬ তারিখ থেকে, আমি যেভাবে বলি যে ১৬ তারিখ সূচনা, তারপর একটা এভলিউশন এন্ড রেভলিউশন, একটা করি যখন থাকে আস্তে আস্তে থাকে, ওটা থাকে ওই ফুলটা ফুটার আগ পর্যন্ত থাকে এভলিউশন প্রসেস। যখন ফুলটা হয়ে যায় মৌলিক চেঞ্জ হয়, তখন রেভলিউশন। তো আমাদের দেখা গেল যে ৩ তারিখে আর্মিরা যখন জনগণ চলে আসলো দরবারে, এবং ৫ তারিখে যখন নাকি সব দখল করলো পার্লামেন্ট, গণভবন, বিচার ব্যবস্থা, তখন তো একটা বিপ্লব হয়ে গেল। কিন্তু যারা ফসল ফলায়, যে কৃষক, সেই কৃষকের ঘরে যদি ফসল না যায়, সে কেন ফলাবে? যারা জীবন দিল তারা তো নির্বাচনের জন্য চাই না যে হ্যাঁ ভাই হাসিনা চলে গেছে, খালেদা দাও, এক পরিবার গেছে আরেক পরিবার আনো, এইভাবে তো আশা করে নাই। কিংবা জামাত একবার জাতীয় পার্টিকে দেখছে, জামাত যদিও কোলিশন ছিল, এরপরে জাতীয় পার্টিও কোলিশন, আওয়ামী লীগের সাথে ১৪ দলের কোলিশন ছিল না, ছিল। এখন তারা সবাই কমারে ঘুরে ছিল। এখন আপনি কি মনে করেন যে এখন যে এই অসমাপ্ত বিপ্লবটা, যারা নাকি বিপ্লবের ফসলটা ঘরে নিতে পারবে, নির্বাচনে হলো না, যারা আসলো ১৭ বছর পরে আসলো, হ্যাঁ, তখন সবাই মনে করছে যে এই নির্বাচনের যে পাতানো নির্বাচন বলেন, ভাগাভাগি নির্বাচন বলেন, মাফিয়াদের নির্বাচন আমরা বলি, কিংবা মার্কা কেনা বেচা নির্বাচন, তো এটা কি আসলে কি জনগণের সরকার? তার কাছে কি প্রত্যাশা করতে পারে? প্লিজ একটু ব্যাখ্যা করতে। আমি আসলে কোনো কিছু প্রত্যাশা করি না, প্রত্যাশা করাই আমি ছেড়ে দিয়েছি। না, কিন্তু প্রত্যাশা ছেড়ে দিয়েছেন ঠিকই আছে, কিন্তু যখন নাকি চারিদিক থেকে বলা আসছিল যে হাসিনাকে আমরা কিভাবে উৎখাত করব, কিভাবে সরাবো, সবাই বললো দেশে প্রবাসে এক শ্রেণীর বললো যে আমেরিকা যদি স্যাংশন দেয় তাহলে গণতন্ত্র হবে। পরে দেখলো স্যাংশন হলো না, তারপরে কি হলো, কেউ দেশ নিয়ে তারা সে মাথা ঘামাবে, তার তো এই দেশ নিয়ে তার কোনো হেডেক নাই, সে কেন। এখন এই স্যাংশন কেন্দ্রিক দেশে বিদেশে যারা ইউটিউবাররা ছিল অনেকে এটা বলার চেষ্টা করছে, কিন্তু যেহেতু রাজপথে যারা মানুষ বাংলাদেশে নেমেছে, আমরা সবাই বলছি রাজপথে নামতে হবে, গণঅভ্যুত্থান করতে হবে, কিন্তু সেখানে কোন একক কোনো দলের কেউ আসে নাই। মানুষ করে বড় দল হিসেবে বিএনপি কে দেখেছে আন্দোলন খেলা খেলে, এখন না এই বলছে যে মানে রমজানের পরে, ঈদের পরে আবার এরকম করতে 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 আপনারা দেখেছি অক্টোবর মাসে ২০২৩-এ বিশাল লক্ষ লক্ষ লোক আসলো, কিন্তু কোনো কর্মসূচি দিল না, মানুষ হতাশ হয়ে চলে গেল। তো এইবার যারা যুদ্ধ করছে, যারা জীবন দিছে, তারা তো কোনো এমপির সন্তান জীবন দেয় নাই। এখানে রিক্সা চালকের ২০-২২টা ছেলে মারা গেছে, মানে রিক্সা চালক তারা মারা গেছে। এখন দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, প্রাইভেট ইউনিভার্সিটি, আগে বলে তো প্রাইভেট ইউনিভার্সিটিটা বোধহয় সচেতন না, দেখলো তারাই আসলো, মাদ্রাসার ছেলেমেয়েরা আসলো, অভিভাবক আসছে, শিক্ষক আসছে, ১ মাস সন্তান হারাইছে, পরে আরেক সন্তান নিয়ে আসছে। তো এই যে একটা অবস্থা, তাহলে এইটা কি হাইজ্যাক হয়ে গেল?
এই যেভাবে নির্বাচন হচ্ছে, যেভাবে ক্ষমতা আসলো, এরা তো বহুবার ছিল, বিএনপি তো এর আগে বহুবার ছিল। এই আজকে যারা মন্ত্রী এমপি, তাদের কি সম্পদের কেউ হিসাব নিতে চাবে, কেউ দিতে চাইবে? না, ওনারা তো সম্পদের হিসাব কিভাবে দিবে? ওনারা যদি সম্পদের কোনো হিসাব দেওয়া বা জবাব দিতে যদি ভয় থাকতো, তাহলে তো কোনো কথাই ছিল না। আসলে তো দেখা যাচ্ছে মানুষ এমপি হয় কেন, এমপি হওয়ার মূল কারণটাই হচ্ছে সে চিন্তা করে কুইক মানি মেকিং করা। মানে সে চিন্তা করে আমি যদি মানে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা যদি খরচ করে কোনো এমপি হতে পারি, আমি 500 কোটি 1000 কোটি টাকা আমি বানাই ফেলতে পারবো খুব দ্রুত, এবং ওই টাকা আমি বিদেশে পাচার করবো, বিদেশে পাচার করে আমি আরাম আয়সা থাকবো। যে বেগম পাড়া বলেন বা দুবাইয়ের যে বিভিন্ন ইয়াগুলা বলেন, এগুলো তো হয়েছে তো এই টাকাগুলো, এবং তারা তো কোনো সোর্স জিজ্ঞেস করে না যে তুমি কিভাবে টাকাগুলো দেশ থেকে নিয়ে আসবে। তারা সোর্স থেকে তারা চিন্তা করে যে টাকাগুলো যদি আমাদের ইকোনমিতে যায় তা আমরা লাভবান হবো। এরা দেখা যায় এখান থেকে তারা টাকা লুট করে, আর সেখানে গিয়ে তারা মানে আরাম আয়সে থাকার জন্য তারা সেখানে সেই টাকা পাঠায় বা সুইস ব্যাংকে টাকা রাখে, বা বিভিন্ন বড় বড় দেশগুলোতে তারা ওখানে টাকাগুলো তারা সেখানে পাচার করে দেয়, এবং সেখানে তারা চলতে থাকে, করতে থাকে। এটাই তো চলতেছে আমাদের দেশে। এবং এর ফলে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে কোনো নীতি আদর্শ বলতে কোনো কিছু আর নাই। সবাই মনে করতেছে যে কোনো মতো যদি এমপি একটা হইতে পারি, এমপি যদি না পারি তো ওয়ার্ড কমিশনার হই, বা আরো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই। চেয়ারম্যান হইতে পারলে তো আমি লুটপাট করতে পারবো, আমি ইচ্ছা মতো আমি টাকা বানাইতে পারবো। আর যদি আমি টাকা বানাইতে পারি তাহলে আমি সবার মুখ বন্ধ করতে পারবো, কিছু কিছু টাকা ছিটাই, আর বাদ বাকি টাকাগুলো আমি দিয়ে আমি এটা করবো, বা বিদেশে টাকা পাচার করবো, বা আরাম এসে থাকবো। বা এটাই মানুষের এখন হয়ে গেছে, যে রাজনীতি আগে যেরকমটা ছিল যে মানুষ চিন্তা করতো যে মানুষের সেবা করবে, বা এখন আসলে ওই রকমটা নাই। এখন হচ্ছে যে নিজের সেবা করা আর কি, নিজের সেবা করা, নিজের পরিবারের সেবা করা, আর ভোগ বিলাসে মত্ত হয়ে থাকা আর কি। এবং আপনি ঠিকই বলেছেন যে আজ পর্যন্ত কিন্তু কোনো এমপির ছেলে বা মন্ত্রীর ছেলে কিন্তু কোনো অভ্যুত্থানে কিন্তু মারা যায় না। এরা এদের ছেলে মেয়েদেরকে কিন্তু তারা দেশে রেখে পড়াশোনাও করায় না, তারা বিদেশে লেখাপড়া করায়, সেখানেই থাকে। পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে দেশে নিয়ে আসার পর তাদের বাবার স্থলাভিষিক্ত করা হয়। এবং আমাদের দেশে কিন্তু এটা হয়ে গেছে যে মন্ত্রীর ছেলে মন্ত্রী হচ্ছে, বা এমপির ছেলে এমপি হচ্ছে, বা এমপি নমিনেশন দিয়ে দেওয়া হচ্ছে তাদের মানে পারিবারিক ইয়ার কারণে, মানে পরিচয়ের কারণে। তাদের যোগ্যতা না থাকলেও দেখা যাচ্ছে যে তাদেরকে নমিনেশন দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা বলতো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নমিনেশন কেনা বেচা হচ্ছে। মানে অনেক ক্ষেত্রে এটাই হচ্ছে যে নমিনেশন কেনা বেচা হয়, এমন একটা নিলামের মতো হয় যে উনি এত দিচ্ছে, আপনি কত দিতে পারবেন। যখন নমিনেশন গুলো করা হয়, মানে দেওয়া হয়, তখন প্রকাশ্যেই বলা হয় যে উনি এত টাকা আমাদেরকে অফার করতেছে, আপনি কত টাকা অফার করতেছেন। এরকম যে ট্রাম্প করতে পারে, সে দেখা যায় যে নমিনেশন পেয়ে যায়, এবং সে ওই এলাকার ভিতরে সে দেখা যায় যে মানে সন্ত্রাসী দিয়ে হোক বা যে কোনো ভাবে ইলেকশন ম্যানিপুলেট করে হোক, যে কোনো ভাবে সে জিতে জিতে আসার চেষ্টা করে। এবং জিতে আসতে সে কি করে যে মানে একজন এমপির কাজ তো হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু তাদের কিন্তু ওই জায়গার মধ্যে কোনো আগ্রহ নেই। আগ্রহটা হচ্ছে কি বরাদ্দ, এই বরাদ্দ গুলা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে তারা করে। তারপরে এই বরাদ্দ গুলো নিয়ে তারা এই ছোট ছোট কন্ট্রাক্ট দেয়, রোড কন্ট্রাক্ট, ব্রিজ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট এগুলো তারা করে। এই আর কি। এইভাবে তো আমাদের দেশে আসলে চলছে আর কি। এই জন্য আমি বলছিলাম যে আমার আসলে কোনো প্রত্যাশা নাই আর কি। ধন্যবাদ। না, প্রত্যাশা নাই। এখন এইভাবে যদি আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, তাহলে তো আমাদের প্রতিপক্ষ তারা তো এটাই চায় যে বিনা অস্ত্রে কিংবা বিনা গুলি ব্যয় করে যদি মানুষকে হতাশ করে আত্মহত্যার দিকে নিয়ে যায়, কিংবা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক নামছিল, এখন আবার 10 বছর পরে, আবার 20 বছর পরে আবার যাবে। আর এই যে যারা এখন ক্ষমতায় আসছে, তারা তো এক সময় ক্ষমতায় ছিল না, এবং তারা আবার আওয়ামী লীগ আবার চলে আসবে, আসছে তো। কাজে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, জাতীয় পার্টি আসছে, জামাতও পলিউশন হচ্ছে, এখন নতুন করে তো এনসিপি আসছে। এখন আমার প্রশ্নটা হলো যে জনগণের প্রতিনিধি যদি নির্বাচন হয়, তো জনগণের যদি মূল অংশটা দেখেন, 95% দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা তো প্রার্থী হতে পারে না। তাহলে দেখা যায় তারা শোষিত, বঞ্চিত, গরিব। তাহলে গরিবের ভোটে ধনী নির্বাচন, এই তো। এখন এখন মুরগি কিবা ওরা নিয়োগ করবে যে আমি সিগালের পেটে যাব, হ্যাঁ, এবং সেটা নির্ধারণ করবে। তো এইভাবে তো হবে না যে আমি কোন সিগালের পেটে যাব। তো কাজে আমাদের দেশে এই যে যারা হায়নার মতো মানুষকে খায়, মানুষ মানুষকে খায়, এখন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত যখন হলো, যে ওই যে ট্যাক্সের ব্যাপারে লিলামে দিয়ে দিল, যেটা আপনি বললেন যে নির্বাচনের যে কে কত টাকা দিয়ে নমিনেশন কিনবে, ব্যাপারটা তাই হয়েছিল যে বেশি স্টেক দিবে লিলামে, জমিদারি তাকে দিয়ে। তখন তুমি প্রজাকে মারো, শোষণ করো, জামালা থেকে আমার দেখার বিষয় না। এখন যদি সামনে যদি এমপি ইলেকশনের পরে এরপরে যদি স্থানীয় নির্বাচন, উপজেলা, তারপর চেয়ারম্যান নির্বাচনে যাবে, তাহলে
আর একটা হলো যে স্বজাতি দ্বারা স্বজাতির শাসন শোষণ মানেই তো স্বাধীনতা এবং মুক্তি নয়। আগে তো বলছিলাম ব্রিটিশ, তারপর গেল পাকিস্তান, এখন আমরাই বাঙালি, আমরাই মুসলমান, তাই না? এখন প্রশ্নটা হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা এতদিন যাবৎ ফিল করলাম যে 71-এর পরে ঘুরে ফিরে ইন্ডিয়ার একটা প্রভাব ছিল। ইন্ডিয়া টাটা বিড়ালা পাকিস্তানের 22 পরিবারের জায়গায় ওরা 22 পরিবার আসলো, আদানি গ্রুপ লুটপাট করে নিয়ে গেল, তার লুটের একটা বকর হাসিনা পাইছে কিংবা বিএনপি আগে পাইছে। তো এরাই তো রয়েছে, কেউ কারো যদি বিচার না করে তাহলে ব্যবস্থা কি দাঁড়াইলো? তাহলে এই সরকার যদি ইউনূস সরকারের আগে বলছে যে আচ্ছা নির্বাচনের পরে আমরা সব বিচার টিচার করবো, আচ্ছা গণভোটের রায় বাস্তবায়ন করবো, এখন বলছে যে গণভোট তো আমরা এমনি বলছিলাম, এখন তো প্রকাশ্যই বলতেছে আমি তোমাদেরকে ব্লাফ দিছিলাম। তো যদি সে নিজেই স্বীকার করে আমি তোমাদের প্রতারণা করছি, কাজে এটা তো নাল অ্যান্ড হোয়াইট এমনি হয়ে যেতে পারে। কেন ভাই দেখেন ওনারা নিজেরাই স্বীকার করছে। তো কাজে যেখানে নির্বাচনের জনগণের প্রতিনিধি নির্বাচনে কোনো সুযোগ নাই, তাহলে এটা কি জনগণের সরকার আপনি মনে করেন? না, এখানে জনগণের সরকার কিভাবে হবে এটা? কারণ এখানে তো মনে করেন জনগণের সুষ্ঠু প্রতিনিধি নাই। আমরা আশা করেছিলাম যে এনসিপি যারা তৈরি হয়েছে ছাত্রদের দিয়ে যে দলটা হলো, তারাও তো সেরকম ভাবে প্রতিনিধি করতে পারে না। যেরকম এক রিক্সাওয়ালাকে তারা নাকি দাঁড় করাইছিল, মানে বা পরবর্তীতে তাকে মানে আশ্বাস দিচ্ছিল যে নমিনেশন দেওয়া হবে, কিন্তু পরবর্তী কিন্তু তাকে ওই নমিনেশনটা তারা দেয় নাই। ওই রিক্সা চালক, তার নাম সম্ভবত সুজন নাকি যেন নাম আর কি, ওই ছেলেটা যে নাকি আন্দোলনের মধ্যে ছিল, তাকে তো তারা নমিনেশন দেয় নাই। এবং দেখা গেছে যে সব দলের মধ্যেই কিন্তু এই যে নমিনেশনের যে কেনা বেচা, সেটা কিন্তু যে সব জায়গাতেই মানে কমার বিষয় এটা দেখা গিয়েছে আর কি, এই বিষয়টা। তারপরে আপনি দেখেন, আপনি যেটা বললেন আর কি বিষয়টা, এই যে ব্লাফ দেওয়া যে বিষয়টা, আমি তো তাই করবো যে ব্লাফ দিল সরকার, বিরোধী দল কি করবে? বিরোধী দল তো এখানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। এনসিপি আর জামাত যারা আজকে বিরোধী দলে আছে, তারা কি মানে সরকারকে সঠিক পথে রাখতে পারতেছে? মানে একটা বিরোধী দলের কাজটাই তো হচ্ছে যদি সরকার সরকার যেন সবসময় লাইনে থাকে। সরকার যদি লাইন থেকে বেলাইনে চলে যায়, তখন বিরোধী দল এখানে ওই এটা প্রতিবাদ করবে বা সরকারের সাথে তারা মানে বিরোধিতা করবে বা সংসদে তারা এটা নিয়ে আলাপ আলোচনা করবে, এবং পাশাপাশি তারা রাজপথেও তারা থাকবে, এবং সবকিছু মিলিয়ে তারা ব্যালেন্স করার চেষ্টা করবে। কিন্তু দেখা গেছে যে বিরোধী দলও দেখা যাচ্ছে অনেকটা বলা যায় অনেকটা কি বলে, অনেকটা গৃহপালিত বিরোধী দলের মতো একটা ভূমিকার মতো দেখা যাচ্ছে আর কি। এই, ধন্যবাদ। সুন্দর কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনসিপি একটা কিংস পার্টি কেন আমরা বললাম? ইউনূস সাহেবের আশীর্বাদে হলো, এই চারজন আপনার কয়েকজন মন্ত্রী হলো, তারা বসুন্ধরা গ্রুপ থেকে 1400 কোটি টাকা, বিভিন্ন কোটি কোটি টাকা নিচ্ছে, তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ইফতার পার্টি করছে। এই দেশের লোক কি জীবনে দেখছে? তো এই যে অল্প বয়সের ছেলেদেরকে চরিত্র হনন করা হলো, মানি ট্রাপের মতো দুর্নীতি ট্রাপে ফেলে দিল, এরা হয়তো আরো সময় নিতে পারতো। তো এই যে ইম্যাচিওর ছেলেগুলোকে দিয়ে এইসব দুর্নীতি করালো, কিন্তু তাদেরও দায়িত্ব প্রধানত, তারা তো এত ইম্যাচিওর না, তারা তো সরকারি চাকরি চেয়েছিল, বিশেষ চাকরি চেয়েছিল যেখানে বৈষম্য না হবে, মুক্তিযোদ্ধার নামে যেন আওয়ামী কোটায় চাকরি না হয়, এই জন্য তো তাদের চেয়েছিল। এখন তো দেখা গেছে যে এই কোটার মতোই একটা দুর্নীতি হয়ে গেল। কে এখন আগে মুক্তিযুদ্ধ কথা, এখন বলবে যে আমি জুলাই সনদ। এখন আপনি বলেন যে এই যে জুলাই সনদের মধ্যে দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কিছু আছে? ভারতের সাথে অসম বাণিজ্য চুক্তি, গোপন চুক্তি, তারপর এন্টি স্পাইনাল ল, যেটা নাকি জ্যাকব মিল্টন ভাই প্রায় বলেন, উনি এটাই শুরু করছিল, আমিও বলেছি ওনার শুরু দেয় যে বাংলাদেশে যদি গোয়েন্দা বৃত্তির বিরুদ্ধে একটা আইন থাকতো, সমাজে রন্ধে রন্ধে যেমন ছড়াই গেছে, সব জায়গায় ভারতের ছড়াই গেছে। এখানে দেখা যায় $26 বিলিয়ন আমরা ইনকাম করি, অনেকে বলে যে 26 লক্ষ তারা একটা বড় অংশ টাকা নিয়ে যাচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই যে 47-এ ছিল যে ভূমিহীন কৃষকের সংখ্যা আপনার ছিল 18 থেকে 20%, বুঝতে পারছেন? এবং 22 বছরে ওটা আসলে 20 থেকে 22%, এই যে 71-এ এখন ভূমিহীন কৃষকের সংখ্যা 85%-এর উপরে। এবং এই গরিব লোকগুলো তাদের জমি বিক্রি করে 3 লাখ টাকা দিয়ে বলে জমিগুলো 10 বছর পর ব্রিটিশ সিস্টেমে তুই 10 লাখ টাকা নিয়ে আসবি। দেখা গেছে জমির দাম ঠিকই 10 লাখ টাকা, 30 লাখ টাকা হয়েছে, 10 গুণ বেড়ে গেছে। সে আর তো নিজে জমি কিনতে পারে নাই, যা পাঠাইছে ছেলেমেয়েরা খেয়ে শেষ। এই যে আধুনিক দাস পাচার হলো, তাহলে আজকে একটা জিনিস পরিষ্কার হলো যে প্রচলিত ধারায় সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। ব্রিটিশরা চলে গেছে পিসফুল্লি, কিন্তু বাংলাদেশ তো আমরা সহস্ত স্বপরিচিত মুক্তিযুদ্ধ করছিলাম, আমাদের একটা বিজয় হয়েছিল, সেটা তো ছিনতাই হয়ে গেছিল,
সেই চিন্তাই হোক। এবারও কি মনে করেন ওয়াকারের নেতৃত্বে চিন্তা হচ্ছে? ওয়াকার যদি হাসিনার প্রেতাত্মা হয়ে থাকে, বাংলাদেশে এখন যে মিলিটারি যে ডিজিএফআই আছে, তো এখানে 5টা ডিজিএফআই চিফ ভারতে বসে ষড়যন্ত্র করছে। তো এখন তাদের কোনো বিচার হলো না। এখন যেগুলোর বিচার প্রথমে ছিল তাজুল ইসলাম সাহেব, শুনি জামাত করতো, পরে এনসিপি করতো, উনিও এই বিষয়ে এরকম দুইজনকে ফাঁসি দিলেন যারা কোনো আসবেন না। আমি হাসিনার কথাই বলছি বিচার প্রসঙ্গে। এখন যেগুলো অলরেডি আছে সেইগুলো যদি এক্সিকিউট করতো, সিনার হত্যাকারী বলি কিছু, তারা যদি এক্সিকিউট করতো, তাহলে আমাদের এখানে বিচার হলো কিন্তু এক্সিকিউট হয় না। তারপরে বিচার ব্যবস্থা স্বাধীন থাকলে সেখানে এক্সিকিউটিভ হেড হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে দিয়ে মাপ করায় দেয়। পৃথিবীর কোনো দেশে শুনি নাই তো ফ্রান্সের রাষ্ট্রপতি, হ্যাঁ, তার ইমিউনিটি থাকে, হ্যাঁ, তো সে যখন নাকি তার রাষ্ট্রপতি মেয়াদ শেষ হয় তার বিরুদ্ধে মামলা হয়, তো মামলা হলে কিন্তু নতুন রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে না। কাজেই আমাদের দেশে দেখেন কত রকমের আইনের ফাঁক আছে, যে রাষ্ট্রপতি ওই একই দলের রাষ্ট্রপতি, তুমি চুরি করবা, খুন করবা, হ্যাঁ ঠিক আছে, জেলে যাবা, তার মাফ করে দিল। তো এই যে এটা কি শুধু বিচারহীনতা না, এগুলো মকারি পানা। তো এই মকারি পানা থেকে মুক্তি পাওয়ার আপনার কি মনে হয়? যে বিপ্লব অসম্পূর্ণ আমরাও বলি, অনেকেই বলে, আপনি কি ভাবেন একটু বিস্তারিত যদি বলেন দর্শক শ্রোতা মণ্ডলীকে। সরকারি থেকে যদি আমরা আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদেরকে সুনাগরিক হতে হবে। আমরা তো মনে করেন যে আমরা তো এই দেশে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বলেন বা আমাদের যে নাগরিক সচেতনতা বলেন বা ইয়া বলেন, এটা আসলে খুব কম। আমরা আসলে আমাদের নিজেদের রাইট সম্বন্ধে, নিজেদের অধিকার সম্বন্ধে আমরা আসলে সেভাবে সচেতন না। 24-এর পরে একটা আশা জাগিয়েছিল যে মানুষ হয়তো বা তার রাইট বা নাগরিক অধিকার যেটা, সেটা সে বুঝতে পারবে, সে ফিরে পাবে এবং এটা সে প্রয়োগ করতে পারবে, কিন্তু সেটাও কোনো কিছু হয়নি। আর আপনি যে শাস্তিগুলোর কথা বললেন, যে আইনের বিচারগুলোর কথা বললেন, আমি আসলে এটার জন্য সবচেয়ে বেশি দায়ী করবো ডক্টর ইউনূসকে। কারণ ওনার হাতে তখন বড় ক্ষমতা ছিল, লেজিসলেটিভ পাওয়ার ছিল, এবং তিনি চাইলেই কিন্তু এটা সদিচ্ছা থাকলে এটা কিন্তু করতে পারতেন। তারপরে আমি দ্বিতীয়ত দায়ী করবো আইন উপদেষ্টাকে। ওই সময় যিনি আইন উপদেষ্টা ছিলেন তাকেও আমি দায়ী করবো, কারণ ওই সময় যদি উনি একটু শক্ত হতেন এবং এই বিচারগুলো যদি করে এবং সেগুলো যদি এক্সিকিউট যদি করে দিয়ে যেতে পারতো, তাহলে অন্তত দেশের মানুষ বুঝতে পারতো যে এই দেশে অন্যায় করে আসলে পার পাওয়া যায় না। মানুষ আসলে একসময় এটা বিচার হয়, কিন্তু কি হলো, কোনো কোনো কারণে কোনো সেরকম কোনো শাস্তি হলো না, কোনো হলো না। আর যারা ছিল ওই যে ক্যান্টনমেন্টে যাদেরকে আশ্রয় যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে বিভিন্ন ভাবে দেশের বাইরে পাচার করে দিয়ে একটা শ্রেণী বিশাল টাকা কামিয়ে নিল, যারা এটার সাথে যারা জড়িত ছিল। 2-4 জনকে আইওয়াস হিসেবে ধরা পড়লো, কিন্তু তাদেরও বিচারটা দেখা গেছে যে একেবারেই দীর্ঘদিতে তাদের বিচার চলছে। কোনো এটা বলে না যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, সেরকম দিকে যাচ্ছে আর কি বিষয়টা। আর এই যে এখন যে যেটা চলছে যে বিচারহীনতা, যেটা এর ফলে যেটা হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু আইনের ভয়টা আর কাজ করতেছে না। মানুষ এখন বেআইনি কাজকে বেআইনি মনে করতেছে না, মনে করতেছে আমি করে ফেলেছি, কি হবে, কিছুই তো হবে না আমার, এই ধরনের একটা ড্যাম কেয়ার ভাব মানুষের মধ্যে এখন চলে আসতেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের সমাজের ভিতরেও কিন্তু জিনিসটা এফেক্ট করতেছে। মানুষের ভিতরে নিয়ম না মানা, আইন না মানা, এটার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে এর ফলে এটা ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষই হয়। কিন্তু এই যে শাস্তি যে না পাওয়া, বিচারহীনতার যে একটা সংস্কৃতি আমাদেরকে দেশের মধ্যে যে দাঁড়িয়ে গেছে, এর ফলে কিন্তু আসলে দেশের ভিতরে একটা অরাজক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই অরাজক পরিস্থিতি সুযোগটা কিন্তু যে আমাদের দেশের শত্রুরা নিতে পারে, হ্যাঁ, আমাদের শত্রুরা এটা নিতে পারে। এবং এর ফলে কি হতে পারে, অদূর ভবিষ্যতে আসলে দেশের রাজনীতির যে বর্তমান যে অবস্থাটা দেখা যাচ্ছে, সেটা আসলে কেউই বলতেছে যে সংখ্যা মুক্ত না। ভবিষ্যতে কি হবে আসলে দেশের অবস্থা আরো খারাপ হতে পারে, অনেকেই সেটা আশঙ্কা করছে। ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস সত্য কথা, যে মানুষ মনে করছে যে এই প্রথম মানুষ দেখলো যে বাংলাদেশের পুলিশের এবং আর্মি পোশাক পরে ভারতের এরা যারা লোকজন এখানে ছিল তারা গুলি করছে, আমাদের আর্মিরও অফিসার তারাও গুলি করছে, প্রমাণ আছে। এই দেশের আর্মি নিজের জনগণের উপরে গুলি চালাইছে, পাকিস্তান আর্মি যেমন জনগণের উপরে গুলি চালাইছে, মানুষ খেপে গেছে। তো এইটাও একটা জেনোসাইড, যেই মাত্রাই হোক না কেন। তো তাদেরও বিচার হলো না। এখন এখানে জাতিসংঘে আমরা মামলা করতে পারতাম, সেটাও বিচার হলো না। আয়না ঘরে পরিদর্শন করতে গেছিল আপনার আমাদের তৎকালীন যে উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, তো সেখানেও তার একটা বোমা রাখা হয়েছিল। তো সেখানে সাংবাদিক জিজ্ঞেস করলো আপনি কি এটাকে মামলা করবেন, করেন নাই, তার তো মামলা করা উচিত ছিল।
আচ্ছা, যেখানে জাতিসংঘে মামলা করা উচিত ছিল, আমাদের একটা দেশের অভ্যন্তরে বন্ধু বেশি রাষ্ট্র জেনোসাইড অংশগ্রহণ করেছে, আমরা সেটারও মামলা চাইলাম না। 71-এ যে জেনোসাইডের কথা বলা হয়, সে পাকিস্তানের যে শিকার, সেটাও বিচার হলো না। তাহলে এই যে আমরা বলছি বিচারহীনতার সংস্কৃতি করতে করতে এই জায়গায় চলে আসছে। এখন আত্মরক্ষা, দেশ রক্ষার পরে আসি। আগে তো আমি নিজে বাঁচবো, আত্মরক্ষা এবং দেশ রক্ষা মানুষের ফরজ কাজ, কিন্তু সবার আগে আত্মরক্ষা। আমার চোখের সামনে যদি আমার সন্তানকে হত্যা করে, আমাকে যদি কেউ হত্যা করতে আসে, তো আমি তো আমার প্রতিপক্ষকে আমি বলবো না যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, শহীদ হয়ে যাও। আচ্ছা, আমি তো তা বলবো না। কেন? আমি জানি ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, যেহেতু আমরা ইসলাম কালচারে বিশ্বাসী, ইসলাম ধর্মে কে কত পালন করলো এটা আমার আলোচনার বিষয় না, কিন্তু যতটুকু ইসলাম কালচারে আমরা মনে করি যে শহীদের চেয়ে গাজী উত্তম। তাহলে আমার আত্মরক্ষার মানেই তো হলো যে আমার প্রতিপক্ষ আমাকে হত্যা করার আগে আমি তাকে আগে হত্যা করবো, নাহলে তো আমি বাঁচতে পারবো না। ব্যাপারটা তো তাই দাঁড়াইলো। 71-এ তোমার অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কাজে এই যে 3রা আগস্ট যে টার্নিং পয়েন্ট ছিল, সৈনিকরা জুনিয়র অফিসারের মাধ্যমে তা জানিয়ে দিয়েছিল যে আমরা জনগণকে দাঁড়াবো না। সেই দিন যদি যেন ওয়াকার নাটক না করতো, আর ওয়াকারের সাথে এই বৈধতা অবৈধতা সব পলিটিক্যাল লিডার গুলো ছিল, তারা যদি এই সিস্টেমটা বজায় রেখেই তারা তার সাথে করছে, কাজে এই বন্দুক যার ক্ষমতাদার, ওয়াকার বলছে ফেব্রুয়ারি নির্বাচন হবে, ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এখন যতই বলুক না কেন ওয়াকার আপনার ডক্টর ইউনূস সাহেবকে কাজ করতে দেয় নাই, কিন্তু উনি তো শপথ নিয়েছিলেন। শপথ নেওয়ার পরে এই কথা বলার সুযোগ নাই। উনি শপথ ভঙ্গের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। উনি তো ওনার বিরুদ্ধে যতগুলো মামলা সব প্রত্যাহার করে নিছেন। উনি তো ওনার যে গ্রামীণ ব্যাংকের 6,500 কোটি টাকা যে ট্যাক্স ছিল মাফ করে নিছে, আরো 2029 পর্যন্ত আর দেওয়া লাগবে না। তারপর অনেক চাকরি টাকরি দিছে। তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে একবার যিনি ক্ষমতার থেকে অব্যাহতি নেন তাকেও কেউ প্রোটেকশন দেওয়ার কি মানে? এখন শোনা যাচ্ছে 1 বছরের জন্য নাকি তারেক সাহেব তাকে প্রোটেকশন দিছে। তাহলে এটাও তো এক ধরনের বেআইনি। আজকে একজন তার বিরুদ্ধে কি, আজকে যদি ইউনূস সাহেবের বিষয়ে যদি কেউ যদি মামলাটা করে, যে তার মামলা এখনো পুনর্জীবিত করা উচিত, তা না হলে এখন প্রায় 10-12 লক্ষ যে বিএনপি কর্মী, আরো রাজনৈতিক কর্মী যারা আছে, সকলের মামলা কিন্তু প্রত্যাহার হয় নাই, শুধু অ্যারেস্ট স্থগিত করা হয়েছে। এর মানেটা কি? আবার যদি একটা আসে, আবার আপনি বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তাদের ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, কিন্তু ওরা সবাই কর্মকাণ্ড করতেছে, সবাই জানে। তারপর এই নিষিদ্ধ জিনিস যার ঘরে উদ্ধার হবে, চোরাইমাল যেখানে উদ্ধার হবে, সেও এটাকে অ্যাকমপ্লিস ধরে নেওয়া হবে, তাই না? এখন যেই শিবির লীগ আমরা দেখলাম যে এরা হেলমেট বাহিনী ছিল, সার্জিসরা, এরা পরে শিবির লীগ বলে আমরা আগে এটার কৌশল ছিল। এটা কি কৌশল হতে পারে? তাহলে তো 6 বছরে যতগুলো লুটপাট করছে, এখন সবাই যদি শিবিরের নাম লেখায়, জামাতের নাম লেখায়, বিএনপির নাম লেখায়, আমরা তলে তলে তো আমরা বিপ্লবী ছিলাম, তাহলে তো কারো বিচার হবে না। তো এই তো হচ্ছে। তো সেই কারণে আমি আপনাকে মনে করছি বিচারহীন সংস্কৃতি, কিংবা আপনার ভাই হত্যা করছে, এখন দুইটাই হতে পারে, হয় প্রতিশোধে প্রতিরোধ, বিচার নিজের হাতে নিতে হবে। আমি যদি মরে যাই, আমার বিচারের পরে আমি তো কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারবো, কবরের দিয়ে আমি অপেক্ষা করতে পারি না। তো আমি তো বিশ্বাস করবো না। আপনি কি তাই মনে করেন যে আমার আত্মরক্ষার জন্য আমার বাড়িতে কেউ, পুলিশের বলেন, ডিবি বলেন, র্যাব বলেন, সব ওইটাই আছে, একবার যে কালো আইন হয়ে যায় ওটা হয় না। আমার বাসায় যদি আসে, তো আমার তো দরকার আমি যেখান থেকে অস্ত্র নিয়ে আমাকে অ্যারেস্ট করার, আমি তাকে মেরে ফেলবো, কারণ আমি জানি আমি গুম হয়ে যাব, আয়না ঘরে চলে যাব, আমার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তো সেটা কি আজকে কি এটা কি বললে কি বেশি ভুল হবে? যে না 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 না, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রটা কার? রাষ্ট্র ধাইকে হয়ে গেছে গা। এখন দিল্লি এতগুলো নির্যাতন করছে, ফারাক্কা সহ আমাদের 54টা নদীতে বাদ দিয়ে মরুভূমি, ওই আলোচনা নাই। ফারাক্কা একটা অ্যাটম বোমা, আমরা বলছি এই 30 বছর পূর্তি হবে। এই যে এখন যে হঠাৎ করে আপনার দিল্লিতে আমাদের প্রকাশ্য আপনার ভারতের যে এবং তার 3 বাহিনী আসলো, তারা কি 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 কথা বলে গেল, এটা স্পষ্ট হলো না। তারপরে দেখা গেছে যে আমাদের হাই কমিশনে এসে কথা বললো। এখন সবাই তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলা দরকার নাই, তারা ধরে নিচ্ছে প্রধানমন্ত্রী হলো মেন ম্যান। কোন দেশে তো এরকম ভাবে করে না। একটা হাই কমিশনারকে আপনার যে পররাষ্ট্র মন্ত্রণালয় জয়েন্ট সেক্রেটারিকে সে তাকে সমন করে, দিয়ে দেয়। এখন তারা যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার, যেটা ফেরাউনিক পাওয়ার এখনকার তথাকথিত সংবিধান, যে সংবিধানে মানে এক ব্যক্তির সব পাওয়ার আছে, কোনো চেঞ্জ হয় না, তাহলে তার সাথে কথা বললে সব হয়ে গেল। এখন এই লোকটাকে চারপাশে যারা তাকে ইনফরমেশন দেয়, তারা যদি দেশদ্রোহী হয়, তারা যদি ওয়াকারের লোক হয়, তারা যদি
এই যে এই সিস্টেমে যে সেক্রেটারি যারা বসে রয়েছে 15-16 বছর, তারা সব জায়গায় ছড়া রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। বিচার ব্যবস্থায় তারা, এই মাফিয়া যে মিডিয়া তারা, এই বসুন্ধরা গংরা তারা, এবং এই যে ট্যাক্স গতকাল জাকব ভাইরা, হ্যাঁ, ওই যে ফেরদৌস আজিজের সাথে একটা টক শো করলে দেখছেন হয়তো, নাহলে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে এজি অফিস, যেখান থেকে তারা ক্লিয়ারেন্স দেয় সব চুরি ঠুরি। আপনার পর্দার দাম যদি 200 টাকা হয়, ওটা 25,000 টাকা নেয়। তো এই সেই লোক এখনো বহাল তবিয়তে আছে। মানুষ আশ্চর্য, মানুষ কয়টা নিয়ে করবে বলেন এই বিষয়ে আমাদের সমাধানটা কি? আমাদের সমাধান হচ্ছে সবার আগে আমাদের নিজেদের সৎ হইতে হবে। আমরা নিজেরা তো সৎ না। হ্যাঁ, আর যারা মনে করেন সৎ আছে তারাও তো দেখা যাচ্ছে তারা ওই ওই মানে কি বলে সুযোগের অভাবে অনেকটা চরিত্র বাড়ায়, তার ঘুষ খাওয়ার সুযোগ নাই দেখে সে হয়তো বা বলতেছে যে আমি সৎ। কিন্তু যখন ওই পজিশনে যাবে, ওই পজিশনে থেকে নিজের লোককে সামলানোটা, সেটা তো অনেক বড় ব্যাপার, যেটা ডক্টর ইউনূস সাহেব নিজেই পারেন নাই। ডক্টর ইউনূস সাহেব দেখা গেছে যে ওনার গ্রামীণের ট্যাক্স উনি মকুব করেছেন, তারপরে আপনার ওই যে ওনার মামলাগুলাকে উনি সব তুলে নিয়েছেন, তারপরে ওনার নিজেদের লোকগুলাকে উনি চাকরি বাকরি দিয়েছেন বা ইয়ে করেছেন, যেটা বা ওনার ফ্যামিলি যারা ছিল, ওনার ভাই ভাতিজা যারা ছিল, তারা দেখা গেছে অর্থবিত্তের মালিক হয়ে গেছেন তদবির বাণিজ্য করে বা এটা এটা ওটা করে, মানে পারিবারিকরণ যেটা বলা হয় আর কি, যে এইটুক সামান্য যে ক্ষমতা যে কদিনের জন্য উনি পেয়েছিলেন, সেটাকে উনি আসলে দেশের কাজে উনি নিজেই এক্সিকিউট করতে পারেন। এখন যদি আমাদের দেশের মানুষের মেন্টালিটি যদি এরকম থাকে যে আমি ক্ষমতা পাইলে আমি যা খুশি তাই করব বা এটা ইয়া করব, সেক্ষেত্রে তো আসলে মানে মানে বলার কোনো কিছুই নাই। যেমন যে ভদ্রলোকের কথা বলা আপনারা বলে ভদ্রলোককে আলোচনা করেছে, সেই ভদ্রলোক যে টাকাগুলো খেয়েছে, সেটাও তো নিশ্চয়ই তার উপর এলাকায় খুশি রেখেই তো সে এই কাজটা করেছে। এবং তার উপর ওনারা তার কাছ থেকে এইগুলোর মাধ্যমে সে টাকাগুলো নিয়েছে এবং সেটা একটা বকরা সে পেয়েছে, এবং সে হয়তো তার নতুন যে উপরওয়ালা হয়েছে তাকেও সে ম্যানেজ করে নিয়েছে। তাদের সাথে হয়তো বা তার একটা ভালো সম্পর্ক সে গড়ে তুলেছে, যে সে এটা মানে তাদেরকেও সে সার্ভিস দিবে, এই ধরনের কিছু একটা হয়তো বা হয়ে হয়ে যেতে পারে, যে কারণে সে এখনো বহাল তবিয়তে আছে। এরকম তার মতো আরো অনেক সচিব, আমলা, তারপরে আপনার অফিসাররা এরকম বহাল তবিয়তে আছে, যারা মানে সময় বুঝে তারা ভুল পাল্টে ফেলেছে। ভুল পাল্টে তারা দেখা গেছে যে নতুন মালিক বা নতুন সরকারকেও তারা সেভাবে সার্ভিস তারা দিচ্ছে বা সেভাবে তারা তাদের আস্থাভাজন হয়ে যাচ্ছে। এইটা আর কি। এখন এই যে আপনি যেটা বলেন যে বিচারহীনতার সংস্কৃতি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি আসলে দেশের আসলে বেশি একটা মানে মানে আলোর মুখ দেখছি না আর কি, মানে একটা অরাজক একটা অবস্থার মতো হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে মানুষের আইনের শাসন নাই, বিচারহীনতা চলে গেছে। ডক্টর ইউনূসের সামনে একটা সুযোগ ছিল দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং দেশটাকে একটা সুন্দরভাবে চালানো। হতো ইলেকশন নিয়ে ওনার এত তড়িঘড়ি না করে উনি যদি দেশে একটা স্থিতিশীলতা আনার দিকে যদি উনি ওনার ফোকাসটা দিতেন, তাহলে আরো এটা বেশি ভালো হতো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অবশ্য এটাও ঠিক যে ওনাকে উনিও আসলে মানে সিভিল গভর্নমেন্ট যেটা মানে সিভিল আমলা যেটা আর কি, সেই আমলা শ্রেণী তাকে সেভাবে সহযোগিতা করে নাই। তারা দেখা গেছে যে পরবর্তী গভর্নমেন্ট যে হবে তাদের সাথে তারা বেশি বেশি করে তারা মানে যোগাযোগটা তারা বাড়িয়ে দিয়েছিল এবং ফলও তারা পেয়েছে। যারা প্রমোশন পায় নাই তারা এই সরকার আসার কারণে তারা রাতারাতি প্রমোশন পেয়ে গেছে, আরো বড় দায়িত্ব তারা চলে গেছে। এবং ইউনূস সরকার আসলে মানে তার যে পাওয়ার যেটা ছিল, সেই পাওয়ারটাকে উনি আসলে মানে কি কারণে উনি পুরোপুরি এক্সিকিউট করতে পারে নাই, কেন তিনি ওয়াকারকে জবাব দিতে আনতে পারে নাই, সেটা হয়তো ভবিষ্যতে হয়তো ইউনূস সাহেব যদি কখনো কোনো সাক্ষাৎকারে সেটা বলে বা ইয়ে করে, সেটা দেখা যেতে পারে যে আসলে কেন উনি এটা পারে না। বিশেষ করে যে যেরকম এই আমাদের পাশের রাষ্ট্র ভারত থেকে অজিত কেন বিক্রম মিস্ত্রি যখন আসতো, ওনার কিন্তু আপনার ওই যে শিডিউলের মধ্যে ছিল না যে ওই বাকারের সাথে সাক্ষাৎকার করবে, কিন্তু উনি এই সময়টা তিনি হাইড করে তিনি এটা সাক্ষাৎকার করেছে, মানে তার সাথে একটা মিটিং করে গেছেন এবং সেটা কিন্তু পরবর্তীতে ফাঁস হয়ে যায়। এবং ফাঁস হয়ে যাওয়ার পরেও কিন্তু ডক্টর ইউনূস কিন্তু মানে জেনারেল ওয়াকারকে কিন্তু সেটা জবাব দিতে আওতায় আনতে পারে না যে কেন তুমি পাশের দেশের একজন ডিপ্লোম্যাটের সাথে তুমি সে ইয়ে করেছো, মানে সেই সাহসটা ওনার ছিল না। এবং ডক্টর ইউনূসের দুর্বলতার কারণেই কিন্তু আসলে মানে এই যে মানে পাশের দেশ আমাদের দেশের উপরে একটা মানে নীল নকশা চাপিয়ে দিয়ে তারা এটা কাজ করতে পেরেছে। এবং এটা কারণ প্রথম দিকে মানুষ আসলে ওনার উপর প্রচন্ড রকমের আস্থা দিয়েছিল, কারণ উনি একটা বড় একটা মানে যখন সরকার পতন হয় তখন উনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া কিন্তু সতর্ক করেছিলেন যে বাংলাদেশকে নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সেভেন সিস্টার নিয়ে তার চিন্তা করতে হবে। তখন কিন্তু মানুষ খুব আশায় বুক বেঁধেছিল যে না, এই লোকটা হয়তো বা দেশের জন্য কিছু করবে বা কিছু করবেন, মানে একটা বড় ধরনের প্রত্যাশা ছিল। কিন্তু যখন ক্ষমতায় নিলেন, ক্ষমতায় নেওয়ার পর দেখা গেল যে না,
উনি কোনো কিছু করতে পারতেছেন না, উনি ওনার কোনো পাওয়ারকে উনি এক্সিকিউট করতে পারেন না। উনি মানে ওনার যে কাজগুলো যে প্রত্যাশাগুলো আমাদের ছিল, যে কাজগুলো উনি করে দিয়ে যাবেন, বিশেষ করে সংস্কার এবং আইনের শাসন, এই কোনোটাই উনি না করে দিয়ে একটা তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে উনি চলে গেলেন, এবং ওনার নিজের যতটুকু যা যা নেওয়ার সেই জিনিসগুলো উনি নিয়ে গেলেন। এর ফলে দেখা গেছে যে মানুষ আসলে মানে খুবই হতাশ হয়ে গেছে আর কি। ধন্যবাদ। এখন নরসির ভাই, তাহলে পাকিস্তান যেভাবে 47-এ মানে নূতন ফ্ল্যাগ হোস্ট করে, হ্যাঁ, ব্রিটিশ ফ্ল্যাগ নামালো, ইন্ডিয়াও তাই হলো, কিন্তু 71-এ কিন্তু আমাদের সহস্তভাবে আমরা অর্জন করছি, আমাদের আবার নিরস্ত করা হয়ে গেল কেন? যখন নাকি যারা আন্দোলন করছে, এখন ওখানে পুতুল সরকার বসালো, যেন অরোরা ক্ষমতা দখল করে, যেখানে হওয়া কথা ছিল যেন উসমানীর কাছে সারেন্ডার করা, তার ফলে সেই মুক্তিযুদ্ধের যারা ছিল তারা যদি গভর্নমেন্ট ফর্ম করত, সেইখানে তো নতুন করে আপনার আওয়ামী লীগের ক্ষমতা আসার কথা ছিল না। কাজেই তাদেরকে নিরস্ত করে এই রক্ষী বাহিনী দিয়ে ওই সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলা হলো, সিরাজ সিকদার সহ 25-30 হাজার মানে দেশপ্রেমিক হত্যা করা হলো। তাহলে এই আমি মনে করি যে এই যে 24 একটা সুযোগ আসছিল, সেই দিন যদি দেখেন প্রায় কয়েকশো থানা দখল করছে, অনেক পুলিশও মারা গেছে, কারণ যুদ্ধ এটা এক ধরনের যুদ্ধ হয়েছে, শত্রুস্ত কেড়ে নিয়ে তারা মারছে কিংবা ফাঁসিতে ঝুলেছে, পা ঝুলে রাখছে, দেখছেন এগুলো কিন্তু আস্তে আস্তে হারাই যাচ্ছে। কারণ প্রশ্নটা হচ্ছে যে মানুষ প্রথমে একটা মারে, একটাই পড়ে, আরেকটা দাঁড়ায় যায়, এরকম করতে করতে তারা পালিয়ে গেছে, এটা প্রমাণিত হয়েছে যে তারা পালিয়ে গেছে ভয়ে, এবং যার কারণে এই যে একটা জয়টা, এই বিজয়টা অর্জন করে নিল এই জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে আর্মিরা, এই কায়েমি স্বার্থবাদীরা। এই আর্মি তো জনগণের আর্মি না, এই আর্মিকে যদি ঢেলে না সাজায়, কাকও কাকের মাংস খায় না। এই বিডিআর জেনোসাইড কিন্তু এই আর্মি জেনারেলরাই করছে, একটারও বিচার হয় নাই, একটারও বিচার হয় নাই। যে এই সৈন্যগুলো তাদেরকে মানে যারা এমনি ইন্টারোগেশন মেরে ফেলছে, সাক্ষী মেরে ফেলছে, এখন তারা চাইছিল বিডিআর কে ধ্বংস করা, আর্মিকে ধ্বংস করা। আপনার আপনার যে মুসলেকা যে গভর্নমেন্ট হয়েছিল তাজউদ্দিন, ওর ভিতরে যে 7 দফা গোপন চুক্তির মধ্যে আর্মি থাকবে না, পররাষ্ট্রনীতি থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তো এইবারেও কি মুসলেকা দিয়া তারেক সাহেব আসলো লন্ডন থেকে, যেটা নাকি মুসলেকা সরকার সাহেব অনেকে বলে, সেটা নিয়ে কি বিএনপির দায়িত্ব নাই? আর বিএনপি মানে কি এক ব্যক্তি, এখানে কোনো দল নাই, দুইটা লোক হলে দুইটা মত হয়, একটা মত, একটা মত। এই যে ফেরাউনিকের জন্য কি আমরা জীবন দিছি 71 থেকে এই পর্যন্ত? এক নেতা এক দেশ একটাইতে সব শেষ, এটাও দেখছে। এখন তারেক সাহেব কবে শেষ হবে জানি না, আমার মনে হয় উনি বোধহয় কিয়ামত পর্যন্ত থাকবেন, কারণ চারপাশে যেভাবে নজির দেখতেছেন যে তাকে বলতেছে আরো 20 বছর থাকার জন্য, হাসিনা বলছিল না 40 পর্যন্ত থাকবেন, ওই উনি কমপ্লিট করবেন। কাজেই আমার কথা হচ্ছে যে এই পরিবারতান্ত্রিক রাজনীতি, একই ব্যক্তি এমপি হয়, মন্ত্রী হয়, এই এই পথটা হলো খুন খারাপি, লুণ্ঠন, এই মাফিয়া তন্ত্র। দেখা যায় এখন কি মানুষ কি দুইটাই হতে পারে, একটা হলো আবার সংগঠিত হবে, অসংগঠিত যারা হয়ে গেছে, আমরা কোটি কোটি লোক, তারা কিন্তু সংগঠিত ছিল না। আর্মি সংগঠিত, পুলিশ সংগঠিত, আবার সংগঠিত হয়েছে, এই পুলিশ পালাই গেছিল। তাহলে আমাদের আবার সংগঠিত হবে। এইবার তো আমি মনে করি সহস্তভাবে সংগঠিত হইতে হবে। সিরাজ শিকদারের হত্যা করার পরে যদি সিরাজ শিকদারের পার্টির লোক যদি প্রতিশোধ নিত 24 ঘন্টার, তাহলে এটা হইতো না। নাহলে শেখ মুজিব কেন বললো কোথায় আছে সিরাজ শিকদার? তাহলে বাংলাদেশের সহস্ত মুক্তিযুদ্ধ একটা অপরাধ ছিল, ব্যাপারটা যদি তাই দেখি। তাহলে এখন যে বলা হচ্ছে যে জুনাই সনদ নাইলে আমাদেরকে বিচার করবে, তাদের ভয় দেখানো হচ্ছে, মানে কি ইনডেমনিটি, এটা তো ব্যাপার হচ্ছিল না। জুনাই সনদের মধ্যে এরকম কিছু নাই যে যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, এরকম কিছু নাই। পুরনো সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে, এরকম কোনো সিস্টেম নাই। পুরা সেক্রেটারিয়েট, পুরা আর্মির উপরের থেকে জেনারেল গুলোকে এনে বিচার আওতায় আনা, যাদের সম্পদ হিসাব নিতে যায়। তাহলে যে আর্মি আমাদের জনগণের উপরে গুলি চালায়, যে পুলিশ আমাদের উপরে গুলি চালায়, যে বিচারক বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করে, নির্মম মানে ইনোসেন্ট লোকদেরকে ফাঁসিতে ঝুলাই দেয়, তাদের যদি বিচার না হয়, তাহলে তো আমার বিচার আমাকে নিতে হবে, আত্মরক্ষা আমার ফরজ। তাহলে আমি যদি আজকে বলি, হয়তো ঢাকায় কথা বলতে পারতাম না, আপনার পক্ষে একটু উত্তর দেওয়া কঠিন হবে। তাহলে একটাই কথা হলো, তাহলে সেই সময় জিয়াউর রহমান যেমন জনযোগকে হত্যা করে সে দাঁড়ায় গেল, তাহলে যদি ব্যর্থ হতো, একটা কথা আছে, রেভলিউশন ইজ এ ক্রাইম হোয়েন ইট ফেলস, লাভ ইজ ক্রাইম হোয়েন ইট ফেলস। যদি এটা ফেল করতো, তাহলে জনযোগ হত্যার কারণে, তার সিও কে হত্যার কারণে জিয়াউর রহমানের ফাঁসি হতো, হতো না? অবশ্যই হতো। তো কাজে সেইখানে আমি মনে করছি যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। কাজে এখন যদি বলা হয় যে যা হওয়ার ভুলে গেছো, না, এটা ভুলের ব্যাপার না। কাজে এই 24-কে ব্যর্থ হতে যাবে না। 21 ছিনতাই হয়েছে, 75 ছিনতাই হয়ে গেছে,
এখন এই যে 24কে চিন্তা হতে দেওয়া যাবে না। কাজেই দেশে প্রবাসে আমরা যারা 2 কোটি লোক আছি, আমাদের কি উচিত হবে না রিমিটেন্স হরতাল করা? আমাদের কি উচিত হবে না কোনো ট্যাক্স না দেওয়া? আমাদের কি উচিত হবে না অসহযোগ আন্দোলন করা? ব্রিটিশ আমল হয়েছে। আমাদের উচিত হবে না ভারতীয় পণ্য, ভারতীয় রাজনৈতিক পণ্য বর্জন করা? আমাদের উচিত হবে না যে ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গঞ্জে এখানে আপনার বিচার করা? আমাদের উচিত হবে না হাদি মঞ্চ তৈরি করে হাদির বিচার হলো না? তো এইসব কিসের আলামত? এবং আজকে এখানে তারেক সাহেব কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের ব্রিটিশ নাগরিক? যদি ধরেন দুইটাই হতে পারে, আইন চেঞ্জ হয় নাই, 29টা কি 40টা হলো ডাবল ন্যাশনালিটি, তা এই প্রশ্ন কে করবে? এই প্রশ্ন কেউ না কেউ করতেই হবে। এখন যারা বলে যে সৎ লোক ভালো লোক, তারা নামাজ পড়ে রোজা রাখে, উনি পূজা অর্চনা করে, তারাও ভালো লোক, উনি গির্জা যায়, তারাও ভালো লোক। এখন জিন্না সাহেব বলছিল যে আজ থেকে আমরা ভৌগোলিকভাবে পাকিস্তানের নাগরিক, পাকিস্তান, আমরা কেউ হিন্দু না মুসলমান না। তো আজকে যদি আবার ধর্মযুদ্ধতে নিয়ে যায়, আবার যদি পৃথিবীতে আপনি দেখেন, একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসে, সারা পৃথিবী মানুষ এখন প্যালেস্তিনের জনগণের পক্ষে, প্যালেস্তিনকে সমর্থন করতে গিয়ে ইরানের পক্ষে। এখন আমাদের এখানে যে শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগায়, এখানে আপনি দেখছেন যে 4টা সুন্নি কান্ট্রি, আপনার দেখেন এরদোগান, টার্কি, পাকিস্তান আছে, এরা আবার একটা মানে সৌদি আরবকে নিয়ে এইগুলো খেলা খেলতেছে যে সুন্নি গ্রুপ শিয়া গ্রুপ, মানে ইরানকে বিভক্তি করা, মুসলমান বিভক্তি করা। তো আমাদের দেশেও এখন আওয়ামী মুসলমান আর জামাতি মুসলমান, এই দুইটাই কিন্তু ধর্মের নামে করে। কিবা এখন বিএনপিও বিসমিল্লাহ বলে বলতেছে। আমার ধর্ম যদি মানুষকে যদি শান্তি দিতে পারতো, মধ্যযুগে তো ধর্মযুদ্ধ হয়েছে। তা আমরা এখানে ধর্মকে যদি না মিলাই, আর যদি বলি যে তুমি যে খাও, তুমি যে পড়ো, তোমার কাজের লোকরে তাই খাও তাই পড়াও, প্রতিবেশী অভুক্ত রেখে তোমার খাওয়া ন্যায্য না কিংবা হারাম, কাজে বিলাসিতা হারাম করে দিছে, সবকিছুর মালিক আল্লাহ, তুমি রাখো বলা। এই আধুনিক সাম্যবাদের সাথে ইসলামের সাম্যবাদে খুব বেশি পার্থক্য, মাওলানা ভাসানীও বলছে। তা আপনি এখন বলেন আমাদের নেক্সট জেনারেশনটা, আমি তো ধরেন প্রায় 55-60 বছর যাবৎ রাজনীতি করেই গেল, স্কুল জীবন থেকে শুরু করে করতে করতে বললাম, আমাদের সমস্যা নাই, মন্ত্রী এমপি অনেক হয়েছে, অনেক সুযোগ ছিল, আপনিও অনেক সুযোগ নিশ্চয়ই পেয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন। আপনি একটু বিস্তারিত যদি বলেন যে এই হতাশার থেকে আমরা আশার আলো কিভাবে জাগাইতে পারি? কেন একটা কথা বলে না যে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, তবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আপনি অনেক আবেগ ঘন একটা বক্তব্য রেখেছেন। আসলে আমাদের দেশের মানে বাস্তবতা যেটা আর কি, যেটা বাস্তবতা, আমাদের দেশের সরকার কিন্তু আমাদের দেশের জনগণ পরিবর্তন করে না। হ্যাঁ, এটা হচ্ছে চরম বাস্তবতা। আমাদের দেশের সরকার পরিবর্তিত হয় বহির্দেশের মানে বহিঃশক্তির দ্বারা। বহিঃশক্তি যখন আমাদের দেশের আন্দোলনের সাথে, জনগণের আন্দোলনের সাথে যখন সম্পৃক্ত হয় বা সমর্থন দেয়, তখন কিন্তু আসলে এটা ইয়া হয়। আর বহিঃশক্তি সবসময় চিন্তা করে আসলে তার নিজের স্বার্থটা, কোন সরকার আসলে তার স্বার্থটা ঠিক থাকবে, সেটাই কিন্তু তারা মানে সবার আগে চিন্তা করে। আপনি দেখেন ডক্টর ইউনূসের সরকার যখন মানে ইলেকশন যখন দ্বার প্রান্তে, তখনও কিন্তু তারা বেশ কিছু চুক্তি কিন্তু আমেরিকার সাথে তারা করেছে। সেই চুক্তিগুলো কি চুক্তি হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ইয়ে করা হয়নি। এবং ডক্টর ইউনূসের একজন পররাষ্ট্র উপদেষ্টাকে পরবর্তীতে কিন্তু নির্বাচিত সরকার বাধ্য হয়েছে তাকে পররাষ্ট্র মন্ত্রী বানাইতে। হ্যাঁ, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে, সেটাও বহিঃশক্তির নির্দেশেই এটা কিন্তু করা হয়েছে। এই যে বিষয়টা আসলে আমাদের দেশের আসলে সত্যি কথা বলতে যেটা মানে মানে বহিঃশক্তির ইয়া ছাড়া আসলে আমাদের দেশে আসলে ওই ধরনের মানে রেভলিউশন বলেন বা পরিবর্তন বলেন না বলে, সেগুলো আসলে কোনোটাই আসলে মানে ওইভাবে সম্ভব। জনগণ আসবে, জনগণ আন্দোলন করবে, মাঠে মানে রাস্তায় মাইর খাবে, তারা মানে পুলিশের গুলিতে তারা কেউ নিহত হবে, আহত হবে, পঙ্গু হবে, কিন্তু আসলে জনগণ এই মুহূর্তে আসলে আমার মনে হয় না মানে বড় ধরনের কোনো একটা আন্দোলনের জন্য তারা প্রস্তুত আছে বা তারা এই ধরনের কোনো আন্দোলন করতে চায়। তারা যেটা চায় যে একটা বর্তমান সরকারও যদি তাদের একটু বোধোদয় হয়, তারা যদি একটু দেশটাকে ভালোবাসে, তারা যদি জনগণের দুঃখ কষ্টটাকে বুঝে এবং সেটাকে যদি একটু লাঘব করার চেষ্টা করার জন্য যারা যদি কিছু মানে মানে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলেই আসলে জনগণ আসলে বর্তমানে মানে খুশি থাকবে আগে। তারা আসলে এই ধরনের মানে বড় ধরনের কোনো আন্দোলন করা বা ইয়া করা সেটার মধ্যে এখন তারা প্রস্তুত না। এইটা আর যারা যে এনসিপি বলেন বা অন্যান্য বিরোধী দল যারা আছে, জামাত যারা, তাদের উচিত আসলে একটু গঠনমূলক ভূমিকা নেওয়া, একদম নীরব দর্শক বা মানে একেবারে শুধু সংসদ কেন্দ্রিক হয়ে বসে থেকে শুধুমাত্র তারা মানে ইয়ে থাকা, গৃহপালিত বিরোধী দল হয়ে থাকার চাইতে তারা কিছুটা জনগণের মানে কল্যাণে কিছু ভূমিকা রাখুক,
সরকারের যে ওই জন বিরুদ্ধ যে ইয়েগুলো মানে সিদ্ধান্তগুলো, সেগুলো প্রতিবাদ তারা করুক, জনগণকে সম্পৃক্ত করে, তারা মানুষ যেন বুঝে যে না, আমাদের সাথেও মানুষ আছে, আমাদের কথা বলার মানুষ আছে, সমস্যা তারা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করুক, সেগুলো মানুষ শুনুক, যে মানুষ তাদের কথা নিয়েও এই আলাপ আলোচনা গুলা করা হচ্ছে। কিন্তু সেটা যদি তারা না করে থাকে, স্বাভাবিক জনগণ এমনিতেই মানে কষ্টে আছে, এবং এই তারা তাদের ওই জনভূমিকার কারণে কিন্তু মানুষের তাদের প্রতি ক্ষোভ বাড়বে এবং ইয়ে বাড়বে। এবং ওই সময় যারা ইয়ে ছিল, মানে ওই আন্দোলনের যারা আন্দোলন সম্পৃক্ত ছিল, যেমন এই যে বিভিন্ন বা ওই যে রাশেদ, এরা তাদের নৈতিকতা হারিয়েছে, তারাও তাদের মার্কাকে বর্জন করে তারা বিএনপির সাথে যোগ দিয়ে তারা এখন একজন মন্ত্রী হয়ে গেছেন, একজন প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে গেছেন। উপদেষ্টা সম্পূর্ণ তারা ওই সময় তারা যে কথা বলতেন, তার সম্পূর্ণ উল্টো মুখে তারা কথা বলছেন। ফলে আসলে হয়েছে কি, মানুষ এখন আসলে কাউকে বিশ্বাস করতে পারে না। আপনি যে বলছেন যে কেউ একজন ডাক দিবে বা ইয়ে করবে না, জনগণ নেমে আসবে, আসলে ওইরকম লিডারশিপও নাই আমাদের দেশে। আর এটা মানে এরকম বিশ্বাসযোগ্য কাউকে মানে বিশ্বাস করার মতো এরকম কেউই নাই, যে এমন একজন লোক যিনি যদি বলে যে তোমরা আসো, রাস্তায় নামো বা ইয়ে করো, এরকম লোক নাই, মানে যার ডাকে সবাই সাড়া দিবে, ওরকম কোনো লিডারশিপ নাই। এই জন্য আমি বলছিলাম যে বর্তমান সরকার যেহেতু তারা ক্ষমতায় এসছেন, তারা যদি অন্তত একটু মানুষের দুর্ভোগগুলো যদি লাঘব করার চেষ্টা করেন, এবং তার মানুষের প্রতি যদি একটু আন্তরিক হন, মানুষের দুঃখ কষ্টগুলোর প্রতি যদি একটু আন্তরিক হন, এবং জুলাই সনদ যেটা দেওয়া হয়েছে সেটা যদি যে এবং এই যে হা ভোট না ভোটে যে আমরা যে জুলাই সনদের পক্ষে যে ভোটটা দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে যদি তারা একটু আন্তরিক হয়, তারা যেন এই মানে মানুষের পক্ষে থেকে যদি একটু মানে ভূমিকা রাখতে পারে, সেটা হলে মানুষ আসলে এখন খুশি থাকবে আর কি। মানুষ আসলে এখন এই মুহূর্তে বড় ধরনের কোনো আন্দোলনে যাওয়া বা বড় ধরনের কোনো মানে হরতাল মিছিল বা ওই ধরনের রক্তপাত মূলক কোনো বিপ্লব বা এই ধরনের কোনো কিছুতে আসলে মানুষ এখন প্রস্তুত না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আর কিছুক্ষণ মধ্যে শেষ করব। আমি শুধু একটাই কথা বলছি যে আর্মিকে প্রশিক্ষণ দিয়ে একটা চেন অফ কমান্ড তৈরি হয়, ঠিক তেমনি প্রশিক্ষণ রাজনৈতিক দল ছাড়া, যাদের মানে ব্যক্তি সংগঠন অধীন, সংগঠন নেতৃত্ব, হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি অধীন, কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব অধীন, এইভাবে তো পিরামিডটা হয়। তা আমরা, আপনি যেটা বললেন দেশে নেতা নাই, তো নেতা কিভাবে তৈরি হবে? আমাদের নেতা হওয়ার তৈরি হয়েছে মাফিয়া কেন্দ্রিক, অনেক টাকা লাগবে, এক ক্ষমতায় যায় কোটি কোটি শত শত কোটি টাকা করবেন, পরবর্তী নির্বাচন ওই সিস্টেমে চলে আসবে। তো এখন বসুন্ধরা গং এই কিছুদিন হলো তারা হাসিনাকে বলছে কবরের পর্যন্ত তারা কোন থেকে তারা সমর্থন করবে। এখন বসুন্ধরা গঙ্গের কাছে সমস্ত ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি দিয়ে দেওয়া হচ্ছে, তারা টাকা খাচ্ছে। তাহলে আপনি বলেন যে আমাদের কি দায়িত্ব আছে? এই রাষ্ট্র যদি আমাকে না দেয়, একটা শিশু জন্ম হওয়ার পরে তার মাথায় 5-7 লাখ টাকার ঋণের বোঝা, তো এই রাষ্ট্র যদি আপনি জানেন মালের নিরাপত্তা দেয় না, আপনার খাওয়া, হ্যাঁ, বিশুদ্ধ পানির নিরাপত্তা দেয় না, ভেজাল মুক্ত খাবারের নিরাপত্তা দেয় না, তাহলে আপনার মা, স্ত্রী কিংবা সন্তানকে, নারী, আপনার শিশু সন্তানকে নিয়ে, নারী শিশু সন্তানকে রাস্তায় হাঁটতে পারবেন না। তাহলে এখানে তো আরেকটা বিদ্রোহ ছাড়া কোনো উপায় নাই। এবং এখানে যেহেতু এই পুলিশ আপনাকে হত্যা করবে, এই রক্ষী বাহিনী কিন্তু আর্ম ছিল, এই আর্মি তো করছে, দেশের আর্মিকে বলেন ইন্ডিয়ান আর্মি, তারাই করছে, তো আপনাকে তো অস্ত্র হাতে তুলে নেওয়ার ছাড়া বিকল্প নাই। তো এটাই তো আমি বলছি, এটাই আমাদের সিরাজদের অসমাপ্ত কাজ, এটাই আমাদের মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ। মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ করে ফেলছে, আনসারেন্ডার করে ফেলাইছে। কাদের কাছে সারেন্ডার করছে? যারা হায় না তাদের কাছে সারেন্ডার করছে। কাজেই চে গুয়েভারা এভাবে করে নাই, চীনে বিপ্লব এভাবে হয় নাই, লেনিনের বিপ্লব হয় নাই। এখন যারা বলে যে না না সব ফেল করছে, আমি মনে করি না ফেল করে। আপনি একটু এই বিষয়ে একটু বলেন, যে আমি আশার আলো দেখতে চাই। আমি নিজে একটা রাজনীতি কর্মী, আমরা অনেক বড় সংগঠন করছি, আবার ভেঙে গেছে, কিন্তু জনগণের মাঝে একটা মাথায় ঢুকাইতে হবে যে এইভাবে তো নির্বাচিত সরকার হয় না, তোমাকে সস্তভাবে প্রতিরোধ করতে হবে। কাজেই শত্রু অস্ত্র আমার অস্ত্র, আমি এইভাবে মরতে রাজি না, আপনি মরবেন কি না জানবেন কি না, এটা আত্মহত্যা হয়ে যাবে। তো আপনি একটু যদি সারসংক্ষেপ করে আজকের আলোচনাটা যদি আপনি একটু সারসংক্ষেপ করে বলেন, এবং আপনি একটা সাজেশন দেন যে এই মুহূর্তে আমাদের করণীয় কি। ধন্যবাদ। আপনি অনেক বড় একটা জিনিস জানতে চেয়েছেন, এটা আসলে বলার মতো মেধা, প্রজ্ঞা বা জ্ঞান কোনোটাই আসলে আমার নাই। আমি যা বলি, যা এখানে বলি, সেটা আসলে বাস্তবতা বা পাবলিক যে পালস, পাবলিক পালস যেটা, সেটাই আসলে যেটা বুঝি পথে ঘাটে চলতে যে বা মানুষের সাথে কথা বলে, আসলে সেটাই আমি আসলে বুঝি। আপনি যেটা বলেছেন অবশ্যই সেটা প্রয়োজন। হ্যাঁ, আপনি যে আবার একটা বিদ্রোহ মানে বিদ্রোহ বা বিপ্লব বা সে যেটা বলেন আপনি, জাতি যদি ভাগ্য পরিবর্তন করতে চায়,
আসলে আমি আসলে এই ক্ষেত্রে একটুকুই বলবো আর কি, আমাদেরকে আসলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। জাতি হিসেবে আমরা আসলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না, আমার ভোটের মূল্য সম্বন্ধে আমার সচেতন না। না জানা হলে দেখা যায় যে এক কাপ চায়ের বিনিময়ে কিন্তু আমরা ভোটটা বিক্রি করে দিয়ে দিচ্ছি। এরকমটা কিন্তু আমাদের দেশে হয়। হ্যাঁ, তা আমরা আমাদের আমরা জাতি হিসেবে আমরা যদি আরেকটু সচেতন হই, আমরা যদি আরেকটু পড়াশোনা করি, বা আমরা যদি একটু আমাদেরকে জ্ঞানের পরিধিটা যদি আমরা বাড়াই, এবং আমাদের নিজেদের অধিকার সম্বন্ধে যদি আগে সচেতন হই, এবং তাহলে কিন্তু আসলে আমাদের দেশে পরিবর্তন আনাটা সম্ভব। এই যে ইরানের ঘটনাটা আপনি দেখেন, ইরানের জনগণ কিন্তু যখন নাকি আপনার ওই আমেরিকা আক্রমণ করে ফেললো, ইরানের তখন সারা কিন্তু সবাই কিন্তু তাদের সরকারকে সমর্থন দেবে, তারা কিন্তু একসাথে তারা সরকারের পিছনে দাঁড়িয়ে গুটি কয়েক কিছু হয়তো বা তাদের দেখা যায় যে কিছু হয়তো বা আছে গাদ্দার ছিল, যে কারণে তাদের টপ লিডারশিপ থেকে তারা হত্যা করতে পারছে, কিন্তু টপ হত্যা করার পরেও কিন্তু আমেরিকা কিন্তু এখানে কোনো সুবিধা করতে পারে না এই জায়গাটায়। কিন্তু আমাদের জনগণের মধ্যে এই জায়গাটার মধ্যে ঘাটতি আছে। যতদিন পর্যন্ত এই জায়গাগুলো মানে না হবে, ঘাটতি গুলো পূরণ না হবে, যতই আপনি বিদ্রোহের কথা বলেন বা যতই আপনি বিপ্লবের কথা বলেন, এটা আসলে মানে হবে না এই দেশের ক্ষেত্রে। আর আশার আলো তো আমি তখনই দেখবো যখন নাকি আমাদের দেশের জনগণ মানে সচেতন হবে তাদের নিজেদের অধিকারের ব্যাপারে, আইন মানার ব্যাপারে, তাদের নিজেদের মানে কি বলে এটাকে, তার মৌলিক অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে মানুষ যখন সচেতন হবে, তখনই আসলে দেশের আসলে একটা পরিবর্তন আনা সম্ভব। আর না হলে দেখা যাবে যে কি মানুষ তার নিজের ক্ষুদ্র স্বার্থটাই, যখন সে বড় ক্ষমতা পাবে, সে স্বার্থটাকে সে চরিতার্থ করবে যে যেভাবে পারে আর কি। এটা এই দেখা যায় যে আমাদের দেশে কি হয়, যখন একটা লোক একটা দারোয়ানের চাকরি পায়, দারোয়ানের চাকরি পাইলে যখন কি করে, সেও কিন্তু একটা মানে তার একটু ছোট্ট একটু ক্ষমতা থাকে, ওই ক্ষমতা দিয়ে সে কিন্তু একটু ঘুষ খাওয়ার চেষ্টা করে। মানে এটা মানে এটা আমাদের মনে হয় মানে ডিএনএ এর মধ্যেই চলে গেছে নাকি আমাদের এই যে এই প্রবণতার বিষয়টা আর কি। এবং এর ফলে কি হচ্ছে, আমরা দেখা যায় যার যার অবস্থানে কিন্তু আমরা সৎ থাকতে পারতেছি জাতি হিসাবে, এবং আমরা সাহসীও দেখা যাচ্ছে সব ক্ষেত্রে আমরা আসলে সেভাবে সাহসী ভূমিকা নিতে পারি না। যে কারণে যেটা হয় যে আমরা আসলে যত পারি এক একটা পরিবর্তনের আমরা সুযোগ গুলো আসে, আমরা কিন্তু দেখা যায় যে ওই জায়গাগুলোতে আমরা মিস করে যাই। যেমন এই যে জুলাই আন্দোলনের সময় যে সময় যখন সরকার গঠিত হলো, ওই সময় জনগণ একদম তাদের উপরে ওয়াচডগ হিসেবে থাকতো, যে তোমরা কি করো না করো এটা কিন্তু আমরা সবাই দেখতেছি, মানে বাইরের একটা যদি হতো। আর এটা যদি সবচেয়ে ভালো হতো যদি কেয়ারটেকার গভর্নমেন্ট না হয়ে যদি এটা একটা জাতীয় সরকার গঠিত হতো, মানে ওই জুলাই আন্দোলনে যারা ছিল প্লাস অন্যান্য জনগণের থেকে প্রতিনিধি নিয়ে একটা, বা অন্য রাজনৈতিক দলের থেকে একটা প্রতিনিধি নিয়ে যদি একটা জাতীয় সরকার গঠিত হতো, এবং সেইভাবে যদি দেশটাকে চালানো হতো, হয়তো দেশে একটা পরিবর্তন আনা সম্ভব ছিল। কিন্তু সেটা তো আসলে তখন হয় নাই। আর এখন যদি আপনার এই ধরনের কোনো কর্ম করতে চায়, আসলে মানুষ এখন পর্যন্ত ওইভাবে ওটার সাথে মানে কি বলে এটার সাথে এখনো প্রস্তুত না। মানুষের এখন ওটার সাথে ওটার জন্য এখন প্রস্তুত হয়, কিন্তু এখন মানুষের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের নিজেদেরকে জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে, এবং নিজেদেরকে যে অধিকার আছে সেই অধিকারগুলো সম্বন্ধে জানতে হবে, যে রাষ্ট্র থেকে আমি কি পাই, আমার ট্যাক্সের বিনিময়ে আমি রাষ্ট্র থেকে কি কি জিনিস আমি পাবো। এবং এইটার জন্য মানে মানে জনগণের ভিতরে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে আমার জিনিসটা যেন আমি করে নিয়ে আসতে পারি, মানে আদায় করে আনতে পারি। সেটার জন্য আসলে তাদের মানে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ আসলে ঠিক ঐক্যবদ্ধ না, মানুষ অনেকটা স্ক্যাটার হয়ে আছে, যার যার দল মত নিয়ে তারা স্ক্যাটার হয়ে আছে। কেউ আওয়ামী পন্থী, কেউ জামাত পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ কেউ বাংলাদেশ পন্থী না। এটাই হচ্ছে সমস্যা। এবং এটার সুযোগটাই কিন্তু আসলে বহির্দেশ বা বহিঃশত্রু যারা আছে তারা কিন্তু এটা নিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আজকে কনক্লুশন করে আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ নরসের ভাই। আজকে আমরা মানে অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো বিষয়কে টাচ করার চেষ্টা করেছি, এবং দর্শক শ্রোতা মণ্ডলী তারাও ভাববেন আমরা হতাশার দিকে না যে আশার আলো যাতে আমাদের ভিতরে আমরা প্রজ্বলিত করে রাখতে পারি, সেটাই করা হচ্ছে। তবে একটা কথা সত্য, যে আমি তাই করিব যা আছে মোর সাধ্য। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তৃণসম দহে। আমি হয়তো দুর্বল, আমি সুস্থভাবে মোকাবিলা করতে পারতেছি না, কিন্তু আমার মনে তো ঘৃণা থাকতে পারে। সেই ঘৃণা যদি হয়, এই 4 দলের নেতা দুর্নীতিবাজ ব্যবসায়ী, তাদের সাথে বিয়ে শাদী করবো, তাদের পিকনিকে যাব, তাদের বার্থডেতে যাব, দেখায় কোলাকুলি করতো, অন্তত মুখে এখান থেকে যদি নিজেরা বিরত রাখি, এবং এক ধরনের সমাজে ধরনের একটা অসহযোগ আন্দোলন যদি করতে পারি, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি